হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, পরিবেশবিদ্যা ও প্যাডাগজি থেকে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। তো বন্ধুরা দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো দেখো, আজকের কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে 7। ওকে, আজকে 7 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এবং দেখো, আজকের প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো রয়েছে সিটেট 2013 জুলাই যে সকল প্রশ্নগুলো এসেছিল, সেই সকল প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব, সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তাই আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেকে বলছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, স্কিপ না করে। ওকে, এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করো, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। ওকে, এবং যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দিও সুন্দর হাত দিয়ে, এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ওকে, তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে তোমরা ভুলবে না। এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। দেখো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো। তো বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সিটেটের 2013 যে সকল প্রশ্নগুলো হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, তো চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো কি কি রয়েছে দেখে নেবো আমরা। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ইভিএস পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত বিষয় বিভাগের লক্ষ্য হলো। দেখো, ইভিএস পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্ত বিষয় বিভাগের লক্ষ্য, তাহলে বিভিন্ন বিষয়ের যে সকল অন্তর্ভুক্ত রয়েছে, যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, সেই সকল বিষয়ের অন্তর্ভুক্ত তার লক্ষ্যগুলো কেন, সেগুলো সেখানে কিন্তু অন্তর্ভুক্ত রাখা হয়েছে, সেই সকল বিষয়গুলো রাখা হয়েছে। সেই বিষয় অন্তর্ভুক্ত করার লক্ষ্যগুলো কি কি, দেখো দেখো বলেছে, শিক্ষার্থীদের বাড়িতে নিযুক্ত রাখা, অভিজ্ঞতার উপর সরাসরি হাত দেওয়া, পরীক্ষায় কর্মক্ষমতা উন্নত করা, বৈজ্ঞানিক পরিভাষায় শেখার সংজ্ঞা। দেখো, সংজ্ঞাটা কিন্তু পরিবেশবিদ্যার ক্ষেত্রে কখনো কিন্তু আসবে না। ওকে, যখন তোমরা সংজ্ঞাটা দেখতে পাবে, অবশ্যই সেটাকে প্রথমে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করবে। ওকে, এবার দেখো, পরীক্ষায় কর্মক্ষমতা উন্নত করা, পরীক্ষায় কেবলমাত্র কর্মক্ষমতা উন্নত করবে, আর অভিজ্ঞতার উপর সরাসরি হাত দেওয়া, আর শিক্ষার্থীদের বাড়িতে নিযুক্ত রাখা। বাড়িতে নিযুক্ত রাখার জন্য কিন্তু পরিবেশবিদ্যা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় না, কারণ শিক্ষার্থীদের খোলা পরিবেশে তাদেরকে বিভিন্নভাবে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার জন্য, এবং তাদের বাস্তবিক পরিচিতি ঘটানোর জন্য, বিশ্বের দরবারে স্থাপন করার জন্য কিন্তু তাদেরকে পরিবেশবিদ্যার শিক্ষা দেওয়া হয়। তাহলে এখানে থেকে অভিজ্ঞতা সরাসরি হাত দেওয়া, অর্থাৎ তার যে অভিজ্ঞতাগুলো রয়েছে, সেই অভিজ্ঞতা কতটা সে শিখতে পারছে, কতটা পারছে না, কতটা বাস্তবের সঙ্গে সে সম্পর্কিত হচ্ছে, সেই সকলগুলো কিন্তু মূল হচ্ছে গিয়ে বিষয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো, অভিজ্ঞতার উপর সরাসরি হাত দেওয়া, অর্থাৎ সরাসরি কিন্তু সেই শিশুটির ওপর কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রোল করা, বা পরিবেশের সঙ্গে সে কীভাবে অভিযোজন করছে, বা কীভাবে আচার আচরণ করছে, কতটা বিষয় সে শিখতে পারছে, পরিবেশ থেকে নিতে পারছে, সেই সব বিষয়গুলি কিন্তু তার যে সকল অভিজ্ঞতা হয়েছে বা হতে চলেছে, সেই সকল বিষয়গুলির উপরে কিন্তু সরাসরি হাত দেওয়া, অর্থাৎ সরাসরি নজর দেওয়া। চলো নেক্সট। দেখো, ইভিএস এ একটি ভালো অ্যাসাইনমেন্টে প্রাথমিকভাবে লক্ষ্য করা উচিত। ইভিএসে একটা ভালো অ্যাসাইনমেন্ট, সেখানে প্রাথমিকভাবে কি লক্ষ্য করা উচিত? দেখো, বর্জিত শেখার সুযোগ প্রদান করুন, কার্যকর শেখার জন্য পাঠ সংশোধন করুন, সময়ের আরও ভালো ব্যবহার নিশ্চিত করুন, শিক্ষার্থীদের নিযুক্ত এবং শৃঙ্খলাবদ্ধ রাখুন। দেখো, একটা অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের প্রাথমিকভাবে কোনটাকে লক্ষ্য করা হয়? দেখো, বর্জিত শেখার সুযোগ, অর্থাৎ কিছু বাদ দিয়ে দেবে অ্যাসাইনমেন্ট বলে, যেগুলো ভুল সেগুলো বাদ দিয়ে দেবে, এরকম কোনো বর্জিত শেখার সুযোগ প্রদান করা, এটা তো কোনোভাবেই নয়। এবার যে কার্যকর শেখার জন্য পাঠ সংশোধন করা, এটা কিন্তু অবশ্যই করে সঠিক। দেখো, কার্যকর শেখার জন্য, অর্থাৎ সে যা কিছু শিখবে সেগুলো কিন্তু একটা কার্যকরী বিষয় যেন হয়, এবং যেগুলো হচ্ছে কি সঠিক কার্যকর হবে সেগুলোকে গ্রহণ করে নেওয়া, এবং যেগুলো তার কার্যকরী হবে না সেগুলোকে কিন্তু সংশোধন করা হচ্ছে কি অ্যাসাইনমেন্টের প্রাথমিকভাবে লক্ষ্য হওয়া উচিত। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, বিটটা সঠিক উত্তর। আর সময়ের আরো ভালো ব্যবহার নিশ্চিত করুন, এটা তো নয় কোনোভাবেই। চলো নেক্সট। দেখো, 63 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন ইভিএস এর
শিক্ষক হিসেবে চিড়িয়াখানায় একটি ফিল্ড ট্রিপ আয়োজনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। দেখো, একটা ফিল্ড ট্রিপ আয়োজন করা হয়েছে চিড়িয়াখানায়, এর প্রধান উদ্দেশ্য কি হতে পারে? দেখো, শিক্ষার গুণমান সম্পর্কে অভিভাবকদের সন্তুষ্ট করা, শিক্ষার্থীদের মজা আনন্দ প্রদান করা, নিয়মিত শিক্ষার সময়সূচির একঘেয়েমিতে পরিবর্তন আনা, শিক্ষার্থীদের সক্রিয় শেখার অভিজ্ঞতা প্রদানের জন্য। দেখো, অবশ্যই কিন্তু তাদের শিক্ষার্থীদের মজা ও আনন্দ পাওয়ার জন্য কিন্তু আমরা করতে পারি এটা। একঘেয়েমি হয়ে যাচ্ছে শিক্ষা, সেটাও পরিবর্তন আনার জন্য করতে পারি। এবং শিক্ষার গুণমান সম্পর্কে অভিভাবকদের সন্তুষ্ট করা, এটা তো তেমন একটি বিশেষ সঠিক নয়। দেখো, আর শিক্ষার্থীদের সক্রিয় অভিজ্ঞতা প্রদানের জন্য এটাও কিন্তু অবশ্যই হতে পারে। কিন্তু আমাদের এখানে সব থেকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটাকে কিন্তু আমাদের বেছে নিতে হবে। কারণ তোমরা দেখেছো যে প্যাডাগজির কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু খুবই গায়ে গায়ে হয় কোনটা হবে, অর্থাৎ কোনোটা 30%, কোনোটা হয়তো 50%, কোনোটা 100% সঠিক হতে চলেছে। এই জন্য কিন্তু প্যাডাগজির যে সকল প্রশ্নগুলো নিয়ে বিভিন্নভাবে চ্যালেঞ্জ হয়, বিভিন্নভাবে কেস হয়, তোমরা দেখেছো। ওকে, তো দেখো, এখানে যদি একটা শিক্ষক মহাশয় চিড়িয়াখানায় তাদেরকে ফিল্ড ট্রিপ আয়োজন করে নিয়ে যায়, তাহলে অর্থাৎ সেখানে শিক্ষার্থীদের ফিল্ডে নামিয়ে তাদের হাতে কলমে কাজ করার জন্য তাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তারা নিজেরা সেখানে গিয়ে দেখে তারা কিন্তু অভিজ্ঞতা অর্জন করবে। তারা একটা বাঘ দেখলো, বাঘ ইংরাজি সেখানে তারা শিখতে পারলো এবং বাঘের গায়ের রং কেমন হচ্ছে, তারা কি খাচ্ছে, সেই সকল বিষয়গুলো কিন্তু তারা দেখতে, অর্থাৎ সক্রিয় শেখার অভিজ্ঞতা প্রদানের জন্য কিন্তু একজন শিক্ষক সে তিনি ফিল্ড ট্রিপ আয়োজন করতে অবশ্যই করে পারেন। ওকে, চলো নেক্সট। এবার 64 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো, নিচের কোনটি সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত ইভিএস অধ্যয়নের উদ্দেশ্য নয়? বলেছে সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত ইভিএস অধ্যয়নের উদ্দেশ্য নয় বলেছে, অর্থাৎ নেগেটিভ। তাহলে দেখো, সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত ইভিএস অধ্যয়নের উদ্দেশ্য কোনগুলো আমরা দেখে নেব। দেখো, এটির মূল পদের সংজ্ঞা শিশুদের সঠিক শিখতে সক্ষম করা উচিত, এটি শিশুদের বিদ্যমান ধারণা অনুশীলনকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম করবে, এটি শিশুদের সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে বেড়ে উঠতে সক্ষম করবে, এটি শিশুদের সাংস্কৃতিক অনুশীলনের পার্থক্যকে সম্মান করতে সক্ষম করবে। এবার দেখো, সমাজ বিজ্ঞানের সঙ্গে অর্থাৎ সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্কিত যখন হবে, অবশ্যই সাংস্কৃতিক অনুশীলন এই পার্থক্য সম্মান করতে সক্ষম করবে, এটা কিন্তু অবশ্যই সঠিক হতে চলেছে বা হতে পারে অবশ্যই করে। আর একটা দেখো, এটি শিশুদের সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে বেড়ে উঠতে সক্ষম করবে, এটাও দেখো সঠিক অবশ্যই। তারপরে দেখো, শিশুদের বিদ্যমান ধারণা অনুশীলনকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম করা, অর্থাৎ তাদের মধ্যে যে সকল ধারণা রয়েছে সেগুলো তারা সেই ধারণাগুলো তারা অনুশীলন করবে এবং তার মধ্যে দিয়ে তারা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই বের করবে। ওকে, এবার হচ্ছে এটির মূল পদের সংজ্ঞা হচ্ছে কি শিশুদের সঠিক শিখতে সক্ষম করা উচিত। এবারে দেখো, যখন আমি বলেছি যে পরিবেশের ক্ষেত্রে সংজ্ঞা বিষয়টা কিন্তু খুব একটা খাটে না পরিবেশের ক্ষেত্রে। ওকে, তাহলে সংজ্ঞাটা যখন আসবে তখন আমরা ধরে নেব বা সবসময় সেটাকে আমরা এলিমিনেট করার চেষ্টা করব বা সেটা সংজ্ঞাটা এলে সেইটা বাদ দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে বলেছে দেখো, সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্কিত ইভিএস উদ্দেশ্য নয় বলেছে, অর্থাৎ যখন সংজ্ঞা আসবে তখন সেই সংজ্ঞাটাকে কিন্তু আমরা যখন নয় বলবে তখন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো, অর্থাৎ সংজ্ঞাটা পরিবেশ বিজ্ঞানের কোন রকম একটা যথাযথ অংশ নয়। ওকে, চলো নেক্সট। 65 নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো, কবিতা চায় ইভিএস ক্লাসে দরিদ্র, নিরক্ষরতার এবং শ্রেণী বৈষম্যের মতো সামাজিক সমস্যাগুলির উপর আরো জোর দেওয়া, এই উদ্দেশ্য অর্জনের জন্য নিচের কোন শিক্ষার অভিজ্ঞতা বেশি কার্যকরী হবে? তাহলে দেখো, ইভিএস ক্লাসে কবিতা চায় সে দরিদ্র, নিরক্ষরতা, শ্রেণী বৈষম্যের মধ্যে সামাজিক সমস্যাগুলির ওপর আরো জোর দেবে। ওকে, এই উদ্দেশ্য অর্জনের জন্য সে কোন অভিজ্ঞতাগুলিকে বেশি কার্যকরী করবে? দেখো, শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সমস্যা বিষয়ে স্লোগান লিখতে বলা, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ লেকচারের আয়োজন করা, শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট সামাজিক সমস্যাগুলির উপর একটা চার্ট তৈরি করতে বলা, ছাত্রদেরকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার জন্য দলগত প্রকল্প গ্রহণ করতে বলা। দেখো, এখানে সব থেকে যেটা হচ্ছে বেশি কার্যকরী অবশ্যই কিন্তু একটা পিয়ার লার্নিং এবং প্রকল্প যে বলেছে এখানে। দেখো, কারণ একটা দলগত এবং প্রকল্প গ্রহণ, এই প্রকল্প গ্রহণের মধ্যে দিয়ে কিন্তু সব থেকে একটা বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়, কারণ ফিল্ডে নেমে কাজ করা হয় এই প্রকল্পটা। ঠিক আছে,
তাহলে বিভিন্ন ছাত্রদের এই বিষয়ে তথ্য সংগ্রহ করবে তারা এবং সেগুলোকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে দেখবে এবং তারপরে তারা দলগতভাবে কী হচ্ছে প্রকল্প গ্রহণ করতে শুরু করবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডিটা। ওকে, চলো নেক্সট। এবারে দেখো 66 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রাথমিক পর্যায়ে ইভিএসএ গঠনমূলক মূল্যায়ন পর্যায়ে অন্তর্ভুক্ত নয়। দেখো প্রাথমিক পর্যায়ে ইভিএসএ গঠনমূলক মূল্যায়ন পর্যায়ের অন্তর্ভুক্ত নয় কোনটি, দেখো বলছে শিক্ষার্থীদের গ্রেডিং এবং র্যাঙ্ক, শিক্ষার্থীদের ফাঁক শেখার ফাঁক চিহ্নিতকরণ, পাঠদানে ঘাটতি চিহ্নিতকরণ, শিক্ষার্থীর শেখার উন্নতি চিহ্নিতকরণ। বলছে গঠনমূলক মূল্যায়ন। ওকে, দেখো আমরা মূল্যায়নকে আমরা দুটো প্রধানতভাবে পাই, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে সমষ্টিমূলক মূল্যায়ন। অর্থাৎ গঠনমূলক মূল্যায়নটা কি হচ্ছে না, গঠনমূলক মূল্যায়ন একটা কিছু সময় বা ক্লাস চলাকালীন বা ক্লাসের শেষে শিক্ষার্থী কতটা গ্রহণ করতে পেরেছে বা সেই পড়ার মধ্যে তার কতটা ফাঁক রয়েছে সেটাকে কিন্তু চিহ্নিত করা গঠনমূলক মূল্যায়নের একটা প্রধান কাজ। ওকে, এবং তার পাঠদানে কতটা ঘাটতি রয়েছে, ঠিক আছে, সে কতটা শিখতে পারছে না, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে যে মূল্যায়নটা করা হয় সেই মূল্যায়নটাকে বলা হচ্ছে কি গঠনমূলক মূল্যায়ন। আর একটা হচ্ছে কি সমষ্টিমূলক মূল্যায়ন। সমষ্টিমূলক মূল্যায়ন কেমন না, সমষ্টিমূলক মূল্যায়ন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু গিয়ে একটা পরীক্ষা করা হয় বা যে মূল্যায়নগুলো করা হয় সেই মূল্যায়নের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হয়, র্যাঙ্কিং দেওয়া হয়, ঠিক আছে, এবং তারা কত নম্বর পেল সেই দিকটা কিন্তু দেখা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর হয় টার্ম টেস্ট হতে পারে অথবা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি আমরা যেগুলো বলি, এগুলো কিন্তু সব সমষ্টিমূলক মূল্যায়নের উদাহরণ। ওকে, তো দেখো এখানে গঠনমূলক মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় বলেছে, তাহলে আগে গঠনমূলক মূল্যায়ন অন্তর্ভুক্ত কোনগুলো আমরা দেখিনি একটু দেখো। শিক্ষার্থীর শেখার উন্নতি চিহ্নিতকরণ, অবশ্যই শিক্ষার্থী কতটা শিখতে পারছে, অর্থাৎ আমার ক্লাস শেষ হলো, ক্লাস শেষে আমি কোনো স্টুডেন্টকে আমি একটা প্রশ্ন ধরলাম, তাহলে সে কতটা শিখতে পারলো সেই বিষয়টা সেটা কিন্তু চিহ্নিত করা যায়, তাহলে এটা অবশ্যই ঠিকই। তারপরে দেখো পাঠদানে ঘাটতি চিহ্নিতকরণ, অবশ্যই এটা কি পাঠদানে কতটা ঘাটতি হয়েছে আমরা যদি স্টুডেন্টদের থেকে যদি আমরা ফিডব্যাক নিই তাহলে আমরা জানতে পারবো যে পাঠদানে কতটা ঘাটতি রয়েছে, অবশ্যই করে। তারপরে দেখো শিক্ষার্থীদের ফাঁক চিহ্নিতকরণ, অবশ্যই সেম বিষয়, তাহলে কোথাও কোনো ফাঁক থেকে গেছে কিনা, ঘাটতি থেকে গেছে কিনা সেই বিষয়টা আমরা এই গঠনমূলক মূল্যায়নের মধ্যে দিয়ে কিন্তু আমরা খুঁজে পাই বা আমরা বুঝতে পারি। এবারে দেখো শিক্ষার্থীদের গ্রেডিং র্যাঙ্কিং এগুলো হচ্ছে কি সবসময় কি হয় সমষ্টিমূলক মূল্যায়নের ক্ষেত্রে করা হয়। ওকে, চলো নেক্সট। বলেছে নিচে কিছু মানুষের ক্রিয়াকলাপ দেয়া হলো, সরি দেওয়াটা পড়েনি, দেওয়া হলো। দেখো খনি খনন, বাঁধ নির্মাণ, পাতা ও ভেষজ সংগ্রহ করে বাজারে বিক্রি করা, তারপরে দেখো বাঁশ থেকে ঝুড়ি বুনন, পতিত পাতা থেকে পাতা প্লেট তৈরি করা। বলছে বন বিলুপ্তির জন্য দায়ী কর্মকাণ্ডগুলি হলো। এবারে দেখো কিছু মানুষের যেসব ক্রিয়াকলাপ দেওয়া হয়েছে, দেখো খনন, বাঁধ নির্মাণ, পাতা ও ভেষজ সংগ্রহ করে বাজারে বিক্রি করা, তারপরে দেখো বাঁশ থেকে ঝুড়ি বুনন, পতিত পাতা থেকে পাতা প্লেট তৈরি করা। এবার হচ্ছে বন বিলুপ্তির জন্য কর্মকাণ্ডগুলি হলো, কোনগুলো বন বিলুপ্তির জন্য মূল কর্মকাণ্ড হতে পারে। দেখো অবশ্যই এখানে যখন আমরা খনি খনন করতে যাই তখন গাছপালা কেটে সেখানে কিন্তু বম বাস্টিং করে সেখান থেকে খনন করে সেখানে কিন্তু আমরা খনি থেকে বিভিন্ন পেট্রোলিয়াম বলো কয়লা বলো কিন্তু সেখান থেকে উৎপন্ন করি। ওকে, আর বাঁধ নির্মাণ, অবশ্যই দেখো বাঁধ নির্মাণ করতে গেলে কিন্তু অবশ্যই কি বনকে কাটতে হয়, বন কেটে বাঁধ নির্মাণ করতে হয়। তারপরে দেখো পাতা ও ভেষজ সংগ্রহ করে বাজারে বিক্রি করে, দেখো এগুলো গাছ না কাটলেও কিন্তু পাতা ও ভেষজ সংগ্রহ করে কিন্তু বাজারে আমরা বিক্রি করতে পারি। বাঁশ থেকে ঝুড়ি বোনা, অবশ্যই দেখো 2-4টে বাঁশ আমরা কেটে নিয়ে বা কঞ্চিগুলো কেটে নিয়ে আমরা কিন্তু ঝুড়ি বুনতে পারি, তাহলে এটা তো কোনো এখানে বনের ক্ষেত্রে কোনো বন বিলুপ্তির জন্য কোনো এর বিষয় নয়। তারপরে দেখো পতিত পাতা থেকে পাতা প্লেট তৈরি করা, পাতা পড়ে যাচ্ছে সেই পাতা নিয়ে প্লেট তৈরি করা, এটাও তো বন বিলুপ্তির কোনো বিষয় নয়। এবার দেখো তাহলে 1 এবং 2, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাচ্ছে, দেখো সিটটা, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে বন বিলুপ্তির জন্য দায়ী কর্মকাণ্ড। ওকে, চলো নেক্সট। বলছে দেখো 68 নম্বর, ব্রোঞ্জ সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন। ব্রোঞ্জ সম্পর্কে সঠিক বিবৃতি, দেখো ব্রোঞ্জ লোহা,
রূপো এবং সোনা এর মতো একটি উপাদান। তামা ও টিন গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, এটা কিন্তু একদম সঠিক, তামা টিন গলিয়ে তৈরি করা হয়। আর ব্রোঞ্জ লোহা রূপো সোনা এর মতো একটি উপাদান। বলছে ব্রোঞ্জ খুবই শক্তিশালী, কামান ও মটি চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ব্রোঞ্জের তৈরি পাত্রগুলি অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা হয় এবং শক্তিশালী হয়। দেখো ব্রোঞ্জ কি তামা এবং টিন গলিয়ে কিন্তু তৈরি করা হয় ব্রোঞ্জ, এবং অবশ্যই করে দেখো ব্রোঞ্জ কিন্তু খুবই শক্তিশালী হয়, এর কামান এবং মূর্তি ও চিহ্নিত করতে কিন্তু ব্যবহার করা হয়। ওকে, এইগুলো এটা হচ্ছে কি সঠিক। তাহলে কি হয়ে গেল দেখো এখানে বি এবং সি, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে দেখো বি এবং সি। দেখো এই ব্রোঞ্জ যে লোহা রূপো এবং সোনার মতো একটা উপাদান নয়, এটা তামা ও টিনগুলি কিন্তু এটা মিশ্রিত একটা উপাদান। ওকে, চলো নেক্সট 69 নম্বর কি বলছে দেখো, গান্ধীধামে অর্থাৎ গুজরাটের গান্ধীধামে বসবাসকারী একজন ব্যক্তি প্রথমে ভোপাল অর্থাৎ মধ্যপ্রদেশের ভোপাল তিনি যাচ্ছেন, তারপরে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে যাচ্ছেন বা যেতে চায়, তার যাত্রার দিক হবে দেখো তার সে কোন দিকে প্রথমে যাবে। এবার দেখো তাহলে গুজরাটে বসবাসকারী ব্যক্তি বলে যে ভোপাল বা মধ্যপ্রদেশে যাবে প্রথমে, তাহলে মধ্যপ্রদেশ কোন দিকে আগে আমাদেরকে দেখতে হবে। দেখো মধ্যপ্রদেশ কিন্তু গুজরাটের পূর্ব দিকে। ওকে, গুজরাটের পূর্ব দিকে হচ্ছে কি মধ্যপ্রদেশের ভোপাল, আর তারপরে কি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোথায়? হায়দ্রাবাদ কিন্তু তারপরে দক্ষিণ দিকে আবার যেতে হবে। ওকে, তাহলে মধ্যপ্রদেশের দক্ষিণ হচ্ছে কি, মধ্যপ্রদেশ দক্ষিণে হায়দ্রাবাদের অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। ওকে, তাহলে তাকে প্রথমে কি যেতে হবে দেখো, প্রথমে দক্ষিণের দিকে, তারপর পূর্ব দিকে, প্রথম পূর্ব দিকে তারপর দক্ষিণের দিকে, প্রথমে পশ্চিমের দিকে তারপর দক্ষিণের দিকে, প্রথমে দক্ষিণের দিকে তারপর পশ্চিমের দিকে। দেখো যেহেতু মধ্যপ্রদেশ গুজরাটের পূর্ব দিকে অবস্থিত, তাহলে তাকে প্রথমে পূর্ব দিকে যেতে হবে, আর এবং মধ্যপ্রদেশের দক্ষিণে হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবস্থিত, তাহলে তাকে দক্ষিণ দিকে যেতে হবে। তাহলে প্রথমে পূর্ব দিকে তারপরে কি হচ্ছে দক্ষিণ দিকে যেতে হবে। ওকে, চলো নেক্সট বলেছে একটি শহরের মানচিত্রে উল্লেখ করা হয়েছে স্কেল 1 সেমি সমান 110 মিটার। দেখো 1 সেমি সমান 110 মিটার, যদি মানচিত্রের দুটি এলাকার মধ্যে দূরত্ব 15 সেমি হয়, তাহলে দুটি এলাকার মধ্যে প্রকৃত দূরত্ব হলো দেখো 1.65 কিমি, 1100 মিটার, 1165 সেমি, 1500 মিটার। এবার আমরা যদি দেখি তাহলে এক স্কেল 1 সেমি সমান কত হচ্ছে, 1 সেমি সমান 110 মিটার, তাহলে 15 সেমি সমান কত হবে? দেখো 15 দিয়ে আমরা যদি গুণ করে দিই 0, 5 একে 5, তারপরে দেখো 5 একে 5, 550। আবার যদি 1 দিয়ে গুণ করলে 1 0 0 1 1, এবার যোগ করে দাও 0 5 6 1, তাহলে 1650 কি হয়ে গেল মিটার হয়ে গেল, তাই তো। এবারে যেহেতু 1 সেমি সমান 110 মিটার, তাহলে 15 সেমি সমান কত হচ্ছে 1650 মিটার। এবার 1650টাকে যদি আমরা কিমিতে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে 1000 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি হবে 16 5। ওকে, দেখো 1000 দিয়ে যদি আমরা ভাগ করি 1650কে কবার যাচ্ছে, একবার 1000, তারপরে দেখো 6 5 0 দশমিক দাও 0 9 6 দাও দিলে 6500। ওকে, তারপরে দেখো 5 লাভলো 0 0, আবার দশমিক জন্য 0 নাও, লিখে হচ্ছে 5000, 5 বার দিলে এখানে 5 দাও, তাহলে কি হলো 1.65 কিমি। কত হলো 1.65 কিমি, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল 1.65 কিমি। ওকে, চলো নেক্সট দেখো বন্ধুরা 71 নম্বর প্রশ্নে কি বলেছে, মাউন্ট এভারেস্ট একটি অংশ। দেখো মাউন্ট এভারেস্ট একটি অংশ কার অংশ, দেখো মায়ানমার, ভারত, তিব্বত, নেপাল।
দেখো মাউন্ট এভারেস্ট তোমরা সবাই জানো যে নেপালের একটি অংশ কিন্তু মাউন্ট এভারেস্ট, ওকে, এবং এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে কি 8,848 মিটার, ওকে। খুবই একটা গুরুত্বপূর্ণ যে মাউন্ট এভারেস্ট, এবং সবাই আমরা জানি যে নেপালে কিন্তু অবস্থান করছে, আর এর উচ্চতা কত? 8,848 মিটার। চলো নেক্সট। দেখো 72 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত দায়িত্ব বা দায়িত্বগুলি অধ্যয়ন, অন্যদের ব্যাগ বহনে সাহায্য করুন, গ্রুপটিকে আপনাকে অনুসরণ করতে দিন, সামনে রাখতে দিন, যারা ঠিকভাবে আহরণ করতে পারে না তাদের পিছনে থাকতে বলুন, যারা ভালো নেই তাদের দেখাশোনা করুন, দলের জন্য খাবারের ব্যবস্থা করুন, থামার এবং বিশ্রামের জন্য একটি ভালো জায়গা খুঁজুন, পর্বতারোহণে গ্রুপ লিডারের দায়িত্ব নিচের কোনটি? দেখো পর্বতারোহণে গ্রুপ লিডারের দায়িত্ব নিচের কোনটি? এবার প্রথমটি এখানে কি বলছে দেখো, এ ডি এবং ই, এ বি এবং সি, বি সি এবং ডি, সি ডি এবং ই। এবারে আমরা দেখে নেব প্রত্যেকটা দায়িত্ব কোনটা পর্বতারোহণের গ্রুপ লিডারের দায়িত্ব। দেখো অন্যদের ব্যাগ বহনে সাহায্য করুন, অবশ্যই কেউ যদি ব্যাগ বহন না করতে পারে তাকে অবশ্যই সাহায্য করতে হবে। গ্রুপটিকে আপনাকে অনুসরণ করতে দিন এবং সামনে রাখতে দিন। দেখো গ্রুপটিকে আপনি সবসময় যে আগে থাকবেন থেকে তারা আপনাকে অনুসরণ করবে তা নয়, আপনাকে কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে, অর্থাৎ আপনি কখনো মাঝে থাকছেন কখনো পিছনে, অর্থাৎ সবাইকে নিয়ে কিন্তু এগোতে হবে, তাহলে সেটাই হচ্ছে আপনি লিডার। তাহলে এটা কিন্তু এখানে সঠিক নয়। তারপরে দেখো যারা ঠিকভাবে আহরণ করতে পারে না তাদের পিছনে থাকতে বলুন, এটা তো কোনোভাবেই বলা যাবে না। তারপরে দেখো যারা ভালো নেই তাদের দেখাশোনা করা, অবশ্যই এটা তাদের দেখাশোনা করতে হবে, দলের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, এটা গ্রুপ লিডারের দায়িত্ব। থামার জন্য বিশ্রামের জন্য একটি ভালো জায়গা খুঁজুন, এটাও আপনাকে দায়িত্ব যারা গ্রুপ লিডার হবে। পর্বতারোহণে, তাহলে দেখো এখানে সঠিক হয়ে যাচ্ছে কোনটা? এ ডি এবং ই, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি এ ডি ই, ওকে। চলো নেক্সট। 73 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে বিজ্ঞানী প্রথম মশার পেটে উকি দিয়ে প্রমাণ করেছিলেন যে মশা ম্যালেরিয়া ছড়ায়, তার গবেষণার জন্য 1902 সালে ডিসেম্বর মাসে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন, তিনি হলেন? দেখো কে প্রথম মশার পেটে উকি দিয়ে কিন্তু তিনি মশা যে ম্যালেরিয়া ছড়ায় তা তিনি আবিষ্কার করেছিলেন এবং তার জন্য পুরস্কার লাভ করেছিলেন 1902 সালে। দেখো রোল্যান্ড রস, চার্লস ডারউইন, প্রেগর মেন্ডেল, জর্জ মিস্টাল, ওকে। দেখো মশার পেটে উকি দিয়ে যিনি প্রথম ম্যালেরিয়া ছড়া আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছে কি রোল্যান্ড রস, ওকে, তিনি রোল্যান্ড রস। নেক্সট। দেখো রজত তার বন্ধুকে বলল, আমি খেলতে পারি না কারণ আমার জ্বর আছে, আমি কাঁপুনি, জ্বর এবং মাথা ব্যথা, অবশেষে ঘামের মধ্যে দিয়ে একটি চক্রের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ব্লাড টেস্ট করার পর ডাক্তার আমাকে একটা তেতো ওষুধ লিখে দিয়েছেন। রজত হয়তো ভুগছে। দেখো রজত বলছে যে আমি খেলতে পারি না, আমার জ্বর হয়েছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, মাথা ব্যথা হচ্ছে এবং শেষে ঘাম দিয়ে জ্বরটা আবার ছেড়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। তাহলে ডাক্তার তাকে একটা তেতো ওষুধ খেতে দিয়েছে, তার কি হয়েছে? দেখো ম্যালেরিয়া, ডায়রিয়া, টাইফয়েড না কলেরা। দেখো অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিও পিডিএফগুলো পেতে চাও, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পেয়ে যেতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে সুন্দর হাত দিয়ে একটু করে লাইক করে দাও প্রত্যেকে, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে ভুলবে না, ওকে। তো চলো দেখে নেই আমরা 74 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে। দেখো যখন কারো জ্বর এসছে, মাথা ব্যথা করছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে এবং ঘামের মধ্যে দিয়ে সেরে যাচ্ছে, তখন আমাদেরকে জানতে হবে যে সেটা কি হচ্ছে, ম্যালেরিয়া হয়েছে তাকে। চলো নেক্সট। বলেছে আলবেরুনি কে ছিলেন? দেখো আলবেরুনি কে ছিলেন? একজন ভ্রমণকারী যিনি কাশ্মীর থেকে ভ্রমণ করেছিলেন ভারতীয় জনগণের সংস্কৃতি অধ্যয়ন করতে কন্যাকুমারী পর্যন্ত। একজন কুতাবশাহী সুলতান যিনি আমাদের দেশ শাসন করেছিলেন প্রায় 40 বছর। আফগানিস্তানের একজন ব্যবসায়ী যিনি আমাদের দেশের ড্রাই ফ্রুট বাজারে অধ্যয়ন করতে এসেছিলেন। উজবেকিস্তানের একজন ভ্রমণকারী যিনি একটি বই লিখেছেন যা আমাদের দেশে অতীত জানতে সহায়ক। দেখো অবশ্যই কিন্তু আলবেরুনি ছিলেন উজবেকিস্তানের একজন কিন্তু ভ্রমণকারী, তিনি আমাদের দেশে ভ্রমণ করতে এসেছিলেন এবং আমাদের দেশ সম্পর্কে কিন্তু অনেক কিছু তিনি লিখেছিলেন এবং তার সেই বই সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। সেই বইটার নাম কি? অবশ্যই তোমরা সবাই জানো, কিতাব উল হিন্দ বলে একটা তিনি বই লিখেছিলেন, সেই আরবিতে বইটা লিখেছিলেন,
সেই বইয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের সম্পর্কে অনেক কিছু জানা যায়। ওকে, চলো নেক্সট। তো বন্ধুরা দেখো, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে সমস্ত প্রশ্নগুলি সিটেটের 2013 জুলাইয়ের প্রশ্ন ছিল, সেখান থেকে কিন্তু নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে, সম্পূর্ণ ডিটেলসে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই করে। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক না করে যাবে না, তাই প্রত্যেকে বলছে অবশ্যই একটু লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে জানাতে ভুলবে না কোথাও কোনো সমস্যা থাকলে। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।